গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর। রিমান্ডে ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছে সে। 1981 সালে 30 মে চট্টগ্রামে জিয়াকে শেষ করার পর ভারতের রাষ্ট্রীয় আশ্রয় পায় মোজাফফর, কারণ এই মিশন ঘটেছিল ভারতের নির্দেশে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। ভারতের দাদাগিরি আর ষড়যন্ত্রের দিন বুঝিয়ে এবার পুরোপুরি শেষ হতে চলল। একদিকে প্রকৃতির এক বিশাল উপহার, প্রতিশোধ নিতে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে তারেক সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি 2026 সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক মাস্টার স্ট্রোকে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দিল্লির। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ও সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গত শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সামরিক আদালতের হেফাজতে নেওয়া হয়েছে। মেজর মোজাফফর হোসেনের গ্রেপ্তার কেবল একজন পলাতক আসামিকে আইনের আওতায় আনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের লিভিং আর্কাইভ বা জীবন্ত দলিলকে খুঁজে পাওয়া। দীর্ঘ 43 বছর ধরে যে রহস্যে জট খোলেনি মোজাফফর হোসেনের মাধ্যমে তার অনেক উত্তর পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাটলিস্ট শেখ হাসিনার মুখ বন্ধ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, যদি আমরা পুরো বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারি ঐক্যবদ্ধ হয়ে, তো এটা হবে আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা বড় অর্জন। আমরা সেই মাহেন্দ্রক্ষণে আছি। অবসান ঘটল দীর্ঘ 45 বছরের এক অবিশ্বাস্য ফেরারি জীবনের। তিনি কোনো সাধারণ বৃদ্ধ নন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান ঘাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ 45 বছর পর শহীদ জিয়ার খুনিকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে এটাও জেনেছেন যে তিনি রিমান্ডে থেকে এমন কিছু তথ্য দিয়েছে যে তথ্য শোনার সাথে সাথে সারা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এ সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর। রিমান্ডে ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছে সে। 1981 সালে 30 মে চট্টগ্রামে জিয়াকে শেষ করার পর ভারতের রাষ্ট্রীয় আশ্রয় পায় মোজাফফর, কারণ এই মিশন ঘটেছিল ভারতের নির্দেশে। সেখানে দীর্ঘদিন ভারতের গোয়েন্দা র এর একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে কাজ এবং ট্রেনিং পেয়েছেন মোজাফফর। অভিযোগ উঠেছে এবার নাকি তারেক রহমানকে শেষ করতে দেশে এসেছিল সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা। আরও কি তথ্য ফাঁস করল মোজাফফর, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহতের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। ইতিমধ্যে গা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছেন 45 বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। জিজ্ঞাসাবাদে এই ঘাতক বর্ণনা করছেন ইতিহাসের অন্যতম আলোচিত কিলিং মিশনের আদ্যপান্ত। জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, মরদেহ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল, এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে তিনি নিজেকে আড়াল করার চেষ্টাও করেছেন। এই মিশনের পেছনে ভারতের এবং সেদেশের সরকারও জড়িত ছিল না সে সম্পর্কেও নাকি কথা বলেছেন মোজাফফর, কিন্তু রাষ্ট্রীয় এবং গোপনীয়তা রক্ষার্থে এসব কথা এখনই প্রকাশ করতে চায়নি সেনাবাহিনী। যেহেতু তারেক রহমান তার বাবার আদর্শে দেশ পরিচালনা করছেন, তাই তাকেও নিজেদের জন্য হুমকি মনে করে ভারত। ভারতীয় আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় সর্বোচ্চ নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই দাবি করেছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র। ঝুঁকিতে থাকা অন্তত 50 জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানের নাম শীর্ষে রাখা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলোর মতে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতি, তিস্তা পানি বন্টন, সীমান্ত হত্যা ও অসম বাণিজ্য ইস্যুতে তারেক রহমানের ধারাবাহিক ও কঠোর বক্তব্যই তাকে প্রধান টার্গেটে পরিণত করেছে। আন্তর্জাতিক ফোরাম, ভার্চুয়াল সভা এবং দলীয় নীতি নির্ধারণী বক্তব্যে ভারতের ভূমিকা নিয়ে তার স্পষ্ট অবস্থান দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে তারেক রহমানকে ঘিরে হুমকির ধরন বহুমাত্রিক। সরাসরি শারীরিক ঝুঁকির পাশাপাশি ডিজিটাল নজরদারি, অনলাইন চরিত্র হনন, ভুয়া তথ্য প্রচার এবং ঘনিষ্ঠজনদের মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে এটি একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, তারেক রহমান শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটি প্রতীকী মুখে পরিণত হয়েছেন। ফলে তার বিরুদ্ধে যে কোনো হুমকি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তারেক রহমান কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং ভারত কেন্দ্রিক আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের সার্বভৌম স্বার্থের প্রশ্নে একটি প্রতীকী কণ্ঠে পরিণত হয়েছেন। দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে তার বক্তব্য নিয়মিত আলোচনার জন্ম দিচ্ছে, যা তাকে সমর্থকদের কাছে জনপ্রিয় এবং সমালোচকদের কাছে সংবেদনশীল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক প্রশ্নে নীরব কূটনীতির বাহিরে এসে প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নিয়েছে। এতে করে ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তিগুলো একটি স্পষ্ট নেতৃত্ব ও দিক নির্দেশনা পাচ্ছে বলে তারা মনে করেন। তারেক রহমানের পাশাপাশি আরও কয়েকজন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব এই অবস্থানের কারণে আলোচনায় থাকলেও আন্দোলনের কৌশল, আন্তর্জাতিক যোগাযোগ এবং রাজনৈতিক প্রভাব, এই তিন বিবেচনায় তারেক রহমানই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ বলে বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি আগামী দিনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। আর সেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের অবস্থান দিন দিন আরও সুস্পষ্ট হয়ে উঠছে। আর মূলত এসব কারণেই ভারতের টার্গেটে রয়েছেন তারেক রহমান। যেহেতু মুজাফফর এর সক্রিয় কর্মকর্তা ছিলেন, তাই মুজাফফরের মতো ভারতের পুরনো বন্ধুরা যে তারেক রহমানের জন্য হুমকি, সেটি আর না বললেও চলছে। এদিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালীন সেনাবাহিনী জানিয়েছে, মুজাফফরের কাছ থেকে পাওয়া তথ্যগুলো খুবই স্পর্শকাতর। এ কারণে এই মুহূর্তে বিষয়গুলো মিডিয়াকে জানানো যাচ্ছে না। মুজাফফর হোসেন এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাকে একটি বিশেষ ইউনিটে নেওয়া হয়েছে। এদিকে মুজাফফরকে গ্রেফতারের পর জিয়া নিহতের পেছনে তার ভূমিকা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল। অপরাধ বিশ্লেষকরা জানিয়েছেন, মুজাফফরকে গ্রেফতারের মাধ্যমে জিয়াউর রহমান ইস্যুতে তদন্তে বড় অগ্রগতি হয়েছে। এই গ্রেফতারের ঘটনাটি দীর্ঘদিনের এক অজানা অধ্যায় ও রহস্যের জট খুলবে বলে তাদের ধারণা। তারা বলছেন, মুজাফফর যেহেতু সরাসরি জড়িত, তাই তার কাছ থেকে সব তথ্য বের করতে হবে। এই মিশনের মাস্টার মাইন্ড কারা, দেশি বিদেশি কোন কোন মহলের সঙ্গে জড়িত, সবই তিনি জানেন। ফলে বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্য বের করার আগে তার শাস্তি নিশ্চিত করা ঠিক হবে না। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, সেনাবাহিনী তাকে আগে থেকেই পলাতক ঘোষণা করা হয়। যেখানে পাওয়া যাবে সেখানে তাকে গ্রেফতার করতে হবে, এটাই আইন। আইন শৃঙ্খলা বাহিনী সেই আইন প্রতিপালন করেছে। এখন তাকে জয়েন্ট ইন্টারোগেশন করা যেতেই পারে। জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় তার অবস্থান এবং জড়িত অন্যদের বিষয়ে তথ্য উদ্ঘাটন হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, জিয়াউর রহমান নিহতের পর থেকেই মেজর মুজাফফর পলাতক ছিলেন। তৎকালীন মেজর মঞ্জুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি এই মিশনে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন পলাতক থাকার কারণে সেনা আইনে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা চূড়ান্ত রায় ঘোষণা করা সম্ভব হয়নি। সেনা আইন অনুযায়ী কোনো সদস্য পলাতক থাকলে তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার সম্পন্ন করতে হলে আসামির উপস্থিতি ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা বাধ্যতামূলক। এজন্য এতদিন তাকে পলাতক হিসেবেই তালিকাভুক্ত করে রাখা হয়েছিল। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহতের নেপথ্যের কুশলক এবং মূল মাস্টার মাইন্ড কারা ছিলেন তা এখনও এক ধরনের ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এমত অবস্থায় মেজর মুজাফফরকে গ্রেফতারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত তথ্য জানার আগেই তার যেন শাস্তি নিশ্চিত না হয়, সে বিষয়টি সংশ্লিষ্টদের গভীরভাবে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, অনেকের মনে সন্দেহ রয়েছে যে এর পেছনে এরশাদ আমলের অনেকের যোগসাজশ থাকতে পারে। এই ঘটনায় চট্টগ্রামের থানায় যে মামলা হয়েছিল তার বর্তমান বিচারিক অবস্থা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু মুজাফফর এই মিশনে সরাসরি অংশ নিয়েছিলেন, তাই তার কাছে এই ঘটনার পেছনের পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো দীর্ঘদিন চলা সব সন্দেহ ও দ্বিমতের অবসান ঘটবে বলে তিনি মনে করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার প্রত্যক্ষ সম্পৃক্ততার কারণে তৎকালীন মেজর মুজাফফরকে ধরে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বিষয়টি ওই সময় রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। দীর্ঘদিন ছদ্মবেশে থাকার পর অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন মেজর মুজাফফর। যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং একটি স্পর্শকাতর মামলার পলাতক আসামি, তাই আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মুজাফফরের পলাতক জীবনের বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, 1981 সালে 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর মামলার 6 নম্বর আসামি মেজর মুজাফফর আত্মরক্ষার্থে সুপরিকল্পিত উপায় বেছে নেন। জিয়াকে শেষ করার পর তিনি প্রথমে গহীন জঙ্গলে আশ্রয় নেন। দীর্ঘদিন পুলিশ ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে তিনি বিভিন্ন স্থানীয় চক্র ও দালালের সাহায্য নেন। তাদের মাধ্যমে গোপনে বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান। 1996 সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তিনি দেশে ফিরে আসেন এবং ভারতের যাওয়া আসার মধ্যে ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায় মেজর মোজাফফর ইস্যুতে সরকার কোনো প্রভাব খাটাচ্ছে না। সেনাবাহিনীর প্রচলিত আইনেই তার বিচার হবে বলে সরকারের প্রত্যাশা। তবে জিয়াউর রহমান নিহতের মাস্টারমাইন্ড সম্পর্কে জানতে চান বিএনপি নেতারা। ভারতের দাদাগিরি আর ষড়যন্ত্রের দিন বুঝি এবার পুরোপুরি শেষ হতে চলল। একদিকে প্রকৃতির এক বিশাল উপহার, বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে সিঙ্গাপুর ও মালদ্বীপের চেয়েও বড় একটি নতুন ভূখণ্ড। অন্যদিকে সেই 1970 সালের দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটি চুরির চরম প্রতিশোধ নিতে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে তারেক সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি 2026 সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক মাস্টার স্ট্রোকে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দিল্লি। প্রশ্ন উঠেছে, সাগরের বুকে জেগে ওঠা ওই বিশাল ভূখণ্ড দিয়ে ভারত কি আবারও কোনো নোংরা খেলায় মেতে উঠবে, নাকি তারেক রহমানের কড়া হুঙ্কারে নিজেদের আধিপত্য হারিয়ে বাংলাদেশের কাছেই নাকানি চুবানি খেতে বাধ্য হবে মোদী প্রশাসন? এই যে বঙ্গোপসাগরের বুকে বিশাল এক ভূমি জেগেছে, তার পেছনের আসল কাহিনী শুনলে কিন্তু যে কারো চোখ কপালে উঠতে পারত। স্যাটেলাইটের ছবি আর ভৌগোলিক মানচিত্রের দিকে গভীরভাবে তাকালে এখন দিল্লির দাদা বাবুদের কপাল চাপড়ানো ছাড়া যার কোনো উপায় খোলা নেই। 1984 থেকে শুরু করে 2025 পর্যন্ত বঙ্গোপসাগরের বুকে, বিশেষ করে নোয়াখালী ও তার আশেপাশের সাগরের বুকে ঘটে চলেছে এক অভাবনীয় জাদুকরী ঘটনা। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে সাগরের বুক চিরে জেগে উঠেছে প্রায় 800 বর্গ কিলোমিটারের বিশাল ভূখণ্ড। অবাক করার মতো বিষয় হলো, এই বিশাল এলাকার আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের মোট আয়তনের একেবারেই সমান। মালদ্বীপ বা সিঙ্গাপুরের মতো দেশগুলো যখন তাদের ছোট ভূখণ্ড দিয়ে পর্যটনে কারি কারি টাকা কামাচ্ছে, তখন প্রকৃতি সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশকে উপহার দিচ্ছে ঠিক সেরকমই এক বিশাল জায়গা। এখানেই শেষ নয়, এর আশেপাশে আরো প্রায় 1000 বর্গ কিলোমিটারের ডুবচর ঘাপটি মেরে বসে আছে সাগরের পানির নিচে। এই 1000 বর্গ কিলোমিটার এলাকা অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পুরোপুরিভাবে যুক্ত হওয়ার অপেক্ষার প্রহর গুনছে। আর এই বিশাল ভূখণ্ডের খবর দিল্লির কানে যাওয়ার পর দাদা বাবুরা রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, আর তা হলো, এই বিশাল ভূখণ্ড কি রাতারাতি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে জোড়া লেগে যায়? এখানে আসল সত্যটা একদম ক্লিয়ার হওয়া দরকার। মূলত এই নতুন ভূমি এখনই পুরোপুরি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে যায়নি। হিমালয় থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী দিয়ে প্রতি বছর প্রায় 12 বিলিয়ন টন পলি ভারত ও বাংলাদেশের বুক চিরে সোজা বঙ্গোপসাগরে এসে আছড়ে পড়ছে। এই বিপুল পরিমাণ পলির বেশিরভাগই জমা হচ্ছে মেঘনার মোহনায় নোয়াখালী উপকূলের কাছে। এভাবেই তো বছরের পর বছর ধরে সমুদ্রের তলদেশের উচ্চতা বেড়ে জমে নিচ্ছে এক নতুন সব দ্বীপ আর বিশাল চরগুলো। আর ঠিক এখানে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ভূমিগুলো পুরোপুরি বাংলাদেশের মানচিত্রের সাথে গেঁথে যাওয়ার আগেই মোদী প্রশাসন চাইছে সেখানে নিজেদের নোংরা থাবা বসাতে, ঠিক যেমনটা তারা করেছিল কয়েক দশক আগে, যখন বাংলাদেশ ভারতের পাতা ফাঁদে পা দিয়ে একটি আস্ত দ্বীপ হারিয়েছিল। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় দিল্লির এই নোংরা চালবাজি কোনো নতুন ঘটনা নয়। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে দক্ষিণ তালপট্টি নামে বিশাল এক চর। কাগজে পত্রে আর ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেটি পুরোপুরি বাংলাদেশের হলেও ভারত রাতারাতি সেখানে চরম ফোন দিয়ে বসে। খবর পেয়ে তারা রাতের অন্ধকারে রীতিমতো সেই দ্বীপটা দখল করে নেয়। অর্থাৎ 1971 সালের পর থেকে গায়ের জোরে সেই দ্বীপের দখল নিজের হাতে রেখে দেয় দিল্লি। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর কড়া জবাব দিয়ে সেই দ্বীপের দখল নিজের হাতে নিলেও চতুর খেলোয়াড় ভারত তখন অত্যন্ত জঘন্য এক ফাঁদ পাতে। দ্বীপটি যখন আবার হাতকারা দিয়ে যায়, তখন ভারত কৌশলে হারিয়াভাঙ্গা নদীর স্রোত আর পলি নিয়ন্ত্রণ করে। তারা নদীর গতিপথ এমনভাবে অন্যদিকে ঘুরিয়ে দেয় যাতে তালপট্টি দ্বীপের আশেপাশে নতুন করে আর কোনো পলি জমতে না পারে। ফলশ্রুতিতে তালপট্টি দ্বীপ আর উঁচু হতে পারেনি, বরং উল্টো পানির নিচে তলিয়ে গিয়ে মানচিত্র থেকেই চিরতরে হারিয়ে যায়। ভারতের সেই নতুন চালের কারণে সেবার বাংলাদেশকে বিশাল এক মাশুল গুনতে হয়েছে, আর ভারতের লোলুপ দৃষ্টির কাছে একটি সম্ভাবনাময় দ্বীপকে হারাতে হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সে একই নোংরা ছক কষে এবারও সাগরে মাতব্বরি করার ধান্দায় আছে মোদী প্রশাসন। কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না, এবার আর দিল্লির কোনো গলাবাজি কাজে আসবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার চরম বদলা নেওয়ার জন্য পুরোপুরিভাবেই তো প্রস্তুত। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।